আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ম্যাথ ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমি একটি ব্যতিক্রমী টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এটি হলো নবম দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো লিখে রেখেছি। এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু আলোচনা করে নিই সংখ্যা কোথা থেকে আসলো, সংখ্যার ব্যবহার কিভাবে শুরু হলো। সংখ্যার উৎপত্তি হয়েছে মানুষের গণনার প্রয়োজন বোধ থেকেই, কিন্তু মানব সভ্যতা প্রথম যুগে গণনা করার জন্য সংখ্যার প্রতীকগুলো ছিল না। সে সময় মানুষ হিসাব করার জন্য হাতের আঙ্গুল ব্যবহার করত। হাতের 10টি আঙ্গুল তারা ব্যবহার করত গণনা কাজের জন্য। সে থেকেই ডিসিমাল সিস্টেমটি চালু হয়, 10 ভিত্তিক সংখ্যা চালু হয়। অনেক সময় মানুষ হিসাব করার জন্য পাথর ব্যবহার করত। যাদের 10টি ছাগল ছিল তারা 10টি পাথর রেখে দিত, যাদের 5টি গরু ছিল তারা 5টি পাথর রেখে দিত। এই পাথর দেখে দেখে তারা বুঝতো তাদের কতটি গরু রয়েছে, কতটি ছাগল রয়েছে। আবার অনেক সময় দেখা যায় মানুষ দড়িতে গিট দিয়ে তারা সংখ্যা পদ্ধতি হিসাব করতো, তারা সংখ্যা মনে রাখতো। 3000 খ্রিস্টপূর্ব বেবিলনীয় সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক। তার ব্যবহার আমরা লক্ষ্য করলে আজও দেখতে পাবো। যেমন 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 সেকেন্ড সমান 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই যেখানে 60 ভিত্তিক, এটি মূলত বেবিলনীয় ভিত্তি। এরপর রোমানিয়ানরা 5000 খ্রিস্টপূর্ব তারা রোমান সংখ্যা হিসাব করার জন্য ব্যবহার করত। আমরা আজও যদি লক্ষ্য করি, যেমন বিভিন্ন কাপড়ে, গেঞ্জিতে বা ঘড়ির কাঁটায় এখনো রোমান সংখ্যা ব্যবহার হয়। রোমান সংখ্যাগুলো হলো এরকম: 3 লেখার জন্য 3 দাগ, 2 লেখার জন্য 2 দাগ, 1 লেখার জন্য 1 দাগ। এটিকে সাধারণত 5, রোমান সংখ্যা এটিকে 5 বলে। এর বাম পাশে যদি এরকম একটি দাগ দিয়ে এটি হয় 4, এটি হলো 5। তো এভাবে আমরা রোমান সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। তো এই রোমান সংখ্যা ব্যবহারগুলো আমরা চাইলে আজও অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি। এরপর ভারতীয় গণিতবিদগণ শূন্য সংখ্যাটি আবিষ্কার করেছেন। এরপরে পর্যায়ক্রমে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ভারতীয় গণিতবিদগণ আবিষ্কার করার পর আরবিয়ারা এই সংখ্যাগুলোকে, এই অঙ্কগুলোকে ইউরোপে তারা ট্রান্সফার করেন, ইউরোপে তারা পৌঁছে দেন। বর্তমান যে সংখ্যাগুলো আমরা যে হিসাব করি 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এগুলো মূলত সেই ভারতীয় গণিতবিদগণ থেকেই আবিষ্কৃত। আর আজকে সারা বিশ্বে এই সংখ্যাগুলো বহুল পরিচিত। বন্ধুগণ, এই 0 থেকে 9 পর্যন্ত আমি অঙ্কগুলো আগে লিখে নিই। 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। এখানে 0 সহ 9 পর্যন্ত আমাদের অঙ্ক হলো 9টি। এখানে এই 10টি অঙ্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1 থেকে 9, 0 বাদ 1 থেকে 9 এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। এইটুকু এদেরকে বলা হয়, এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক, আর এই শূন্যকে বলা হয় সহযোগী অঙ্ক। অঙ্ক এবং সংখ্যা এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। এগুলো আলাদা আলাদা ভাবে যখন থাকে তখন এদেরকে বলা হয় অঙ্ক। আর এই অঙ্কগুলো দ্বারা যখন কোনো কিছু পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়, তখন সেগুলোকে বলা হয় সংখ্যা। যেমন 5টি গরু, 5 দ্বারা যখন 5টি গরুর পরিমাণ বুঝিয়েছে তখন সেটি আর অঙ্ক নেই, সেটি হয়ে গেছে সংখ্যা। 10টি কলম, এখানে 10টি কলমের যখন পরিমাণ বুঝিয়েছে তখন 10 আর অঙ্ক নেই, 10 সংখ্যা হয়ে গেছে। তো এভাবে এই জিনিসগুলো আমাদের অনেক সময় এমসিকিউতে আসে, এগুলো মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা অন্যভাবেও দেওয়া যায়, সেটি হচ্ছে যে সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। যেমন সংখ্যা রেখা কোনটি? এটি আমরা ধরি, এর মধ্যবিন্দু ধরি 0। আমরা জানি 0 বাম পাশে হয় মাইনাস, তাহলে এটি হলো -1, -2, -3, এরকম ইনফিনিটি ভাবে চলতেই থাকবে। আর শূন্যর ডান পাশে যে সংখ্যাগুলো হয় সেগুলো হয় পজিটিভ নাম্বার, 1, 2, 3, এভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তো যে সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, তো সেই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বলে দেখতে পাচ্ছেন। একটি হলো মূলদ সংখ্যা, আর একটি হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার আবার প্রকার একটি রয়েছে, সেটি হলো অসীম অনাবৃত্ত দশমিক। এই একটা প্রকারই। তো তাহলে আমরা অমূলদ সংখ্যাটি কি সেটি আগে আলোচনা করে নিই, তারপর মূলদ সংখ্যা যেহেতু বৃহৎ আমরা মূলদ সংখ্যা নিয়ে একটু পরে আলোচনা করি। অমূলদ সংখ্যা, একটা জিনিস মনে রাখবেন, মূলদ অমূলদ মধ্যে আমাদের ঝামেলা পাকিয়ে ফেলি আমরা। তো এক্ষেত্রে আজকের ক্লাসের পর, ক্লাসটি দেখার পর ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না।
তো সেক্ষেত্রে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে অমূলদের অসীম অনাবৃত্ত দশমিক। অসীম হলো যে দশমিক ভগ্নাংশটি অসীম হবে এবং অনাবৃত্ত হবে, মানে একই সংখ্যা বারবার আবৃত্ত হবে না, সেটি হলো অনাবৃত্ত। বিষয়টি আমি এখানে লিখি, যেমন 4.3891 ডট ডট ডট। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই সংখ্যাটি এটি নিশ্চয়ই দশমিক ভগ্নাংশ, আর এই ভগ্নাংশটি হচ্ছে অনাবৃত্ত, মানে একই সংখ্যা বারবার আবৃত্ত হচ্ছে না। আবৃত্তটা কি আগে বলছি, যেমন 4.30303 এভাবে চলতেই থাকবে, এটি হলো আবৃত্ত। আবৃত্ত ভগ্নাংশকে এভাবে প্রকাশ, এই ভগ্নাংশটিকে আমরা যদি পুনঃপুনিক দিয়ে প্রকাশ করি তাহলে এটি হবে এরকম। তাহলে অমূলদের ক্ষেত্রে আমরা এরকম সিস্টেমটা আমরা পাবো না। অমূলদের ক্ষেত্রে কি পাবো, সেটি অনাবৃত্ত হবে, মানে বারবার 303030 এরকম আবৃত্ত হবে না। যেমন আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4.38901 এভাবে চলতেই থাকবে, কিন্তু এরপরে কি সংখ্যা হবে এটি কিন্তু আমরা জানি না, এটি হলো অনাবৃত্ত। তো আর এটি অসীম হবে। আমরা যে ভগ্নাংশগুলো, যে সংখ্যাগুলো এরকম আকৃতিতে দেখবো, সেগুলো কিন্তু বন্ধুগণ আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এটি একটি আরেকটি প্রকার হচ্ছে, এর আরেকটি অমূলদ সংখ্যাকে চেনার আরেকটি উপায় হচ্ছে, রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হবে না। রুটের মধ্যে যেমন 10, এটি সমান সমান, কিন্তু আমরা একে যদি ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান অসীম অনাবৃত্ত হবে, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হবে। আর রুটের ভিতরে যদি পূর্ণ সংখ্যা হয়, যেমন 9, এটি কিন্তু আমাদের অমূলদ সংখ্যা নয়, এটি হলো মূলদ সংখ্যা। কারণ রুট 9 কে যদি আমরা 9 কে যদি রুট করি তাহলে আমরা পাবো পূর্ণ সংখ্যা 3। আর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা চেনা কয়েকটি ট্রেস বা চিহ্ন রয়েছে। 1 নম্বর হলো এটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। 2 নম্বর হলো যে পূর্ণবর্গ সংখ্যা হবে না। আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে যে রুট ভিত্তিক যে রুট আলা যে সংখ্যাগুলো রয়েছে এগুলো সবই মনে হয় অমূলদ সংখ্যা। না, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, যেমন 9, তারপরে রুট 16, √25, এগুলো কিন্তু আমাদের সব মূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা না। এগুলো রুট করার পরে আমরা পূর্ণ সংখ্যা পাবো, এরকম 3 কে রুট করার, 16 কে 16 কে রুট করার পর আমরা 4 পাবো, 25 কে রুট করার পর আমরা 5 পাবো। তাহলে পূর্ণ সংখ্যা আমরা জানি এগুলো মূলদ সংখ্যা নয়, বা পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাহলে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, 13, 29, এগুলো হলো আমাদের অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা চেনার ওই উপায় হলো, এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, এগুলো রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হবে না। 3 নাম্বার হচ্ছে, তাহলে কি কি বললাম, যে অসীম অনাবৃত্ত, রুটের ভিতরে পূর্ণ সংখ্যা হবে না। এরপর হলো এদিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এগুলো লক্ষণ যদি আমরা দেখি, সেগুলো আমাদের কি, অমূলদ সংখ্যা। এরপর আসি মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হলো অমূলদ সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো রয়েছে, সকল সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যার মধ্যে কয়েকটি প্রকার রয়েছে। মূলদ সংখ্যা যে এই প্রকারগুলো রয়েছে এগুলো আলোচনা করব। তার আগে দেখি যে মূলদ সংখ্যাটি কি। মূলদ সংখ্যা হলো অমূলদ সংখ্যার বিপরীত যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, সেগুলো হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো আবৃত দশমিক ভগ্নাংশ, বা যাকে আমরা পুনঃপুনিকে প্রকাশ করি 5.0259। এটি কিন্তু আমাদের মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, কারণ এটা সসীম এবং আবৃত্ত দশমিক। কিভাবে প্রকাশ করতে পারবো, এটি কিন্তু আমরা দশমিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। আমরা প্রমাণ দেখি। এটি ভগ্নাংশে পরিণত করার নিয়ম হলো, এখানে প্রথম আমাদের মনে মনে ভাবতে হবে যে পুনঃপুনিক দুটি নেই এবং এখানে দশমিক চিহ্নটিও নেই। তাহলে আমার পরেরটি সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা এখানে আগে লিখতে হবে, তারপর যেমন আসি তেমন আমাদের চিন্তা করতে হবে। এরপর পুনঃপুনিক ছাড়া যে সংখ্যা দুটি রয়েছে এখানে ভাবতে হবে আবার, আমার এই দশমিকটি নেই, এটি পুনঃপুনিক ছাড়া সংখ্যা দুটিকে আমার
এই মূল সংখ্যার সাথে আমার বিয়োগ দিতে হবে। এরপর পূর্ণপূর্ণিক যে কটা সংখ্যার উপর পূর্ণপূর্ণিক থাকবে ওই কটা 9 দ্বারা নিচে ভাগ দিতে হবে। এরপর আরেকটি নিয়ম হচ্ছে দশমিক বিন্দুর পর পূর্ণপূর্ণিক ছাড়া যে সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে ততগুলো এখানে 9 এর পর শূন্য হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, তাহলে এখানে হবে আমাদের একটি শূন্য। বন্ধুগণ, আমরা এই সংখ্যাটিকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এটি হলো আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এরপর অমূলদের ক্ষেত্রে যে বললাম পূর্ণবর্গ সংখ্যা রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হবে না, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 16/9 একে যদি আমরা রুট করি সময় সমান রুট ওভার করলে 4/3। আর এই যে একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এটি হলো আমাদের মূলদ সংখ্যা। মূলদ অমূলদ এটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। এই অধ্যায়ে এই দুটি নিয়ে বেশি আলোচনা রয়েছে। এরপর আমরা দেখি মূলদ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটি হলো পূর্ণ সংখ্যা। এখানে হবে পূর্ণ সংখ্যা। এটি হলো মূলদ সংখ্যা 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো পূর্ণ সংখ্যা, আরেকটি হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, শূন্য সহ ভালো করে মনে রাখতে হবে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন আমরা সংখ্যা রেখায় যদি প্রকাশ করি, প্রথমে যেভাবে লিখেছিলাম, মাঝখানে থাকে শূন্য, এর ডান পাশে হয় পজিটিভ নাম্বার 2 3 এবং ইনফিনিটি পর্যন্ত আমাদের চলতেই থাকে। বাম পাশে হয় নেগেটিভ নাম্বার 1 2 3 এদিকে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে। তাহলে শূন্য যে ডান পাশে যে সংখ্যা, এগুলো হলো আমাদের এই ধনাত্মক সংখ্যা। শূন্যের ডান পাশের সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা, আর যে বাম পাশের যে সংখ্যাগুলো এগুলো হলো ঋণাত্মক সংখ্যা। আর তাহলে প্রশ্ন হচ্ছে এই শূন্যটি কি? শূন্যর ডান পাশের সংখ্যাগুলো যদি ধনাত্মক হয়, বাম পাশের সংখ্যাগুলো যদি ঋণাত্মক হয়, তাহলে প্রশ্ন আসতেই পারে তাহলে শূন্যকে আমরা কি বলবো? বন্ধুগণ, শূন্য হচ্ছে এটি অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হলো অঋণাত্মক সংখ্যা। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম ধনাত্মক সংখ্যা হলো শূন্য, ডান পাশের সংখ্যাগুলো, ঋণাত্মক সংখ্যা হলো শূন্য বাম পাশের সংখ্যা, আর শূন্য হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। এরপর ভগ্নাংশ সংখ্যা হলো, আচ্ছা ঋণাত্মক পূর্ণ সংখ্যার আলোচনাটা করে নিই। এরপর ধনাত্মক সংখ্যাকে আমরা আরো 3 ভাগে ভাগ করতে পারি। আমরা জানি মৌলিক সংখ্যা, 1 এবং যৌগিক সংখ্যা। এই তিনটি নিয়ে আমি প্রথমে একটি ভিডিও বানিয়েছিলাম, তবে আজকে ডিটেলস আলোচনা করব না, শুধু ধারণা দিয়ে রাখবো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যারই ব্যতীত, যে মৌলিক সংখ্যা রয়েছে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না, তাকে বলে মৌলিক সংখ্যা। আর 1 হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা বিপরীত। যেমন এক, আমরা যে সংখ্যাটি যৌগিক সংখ্যা হবে ওই সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক পাওয়া যাবে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর এক এক হলো সকল সংখ্যার গুণনীয়ক, এটি মৌলিক সংখ্যাও নয়, এটি যৌগিক সংখ্যাও নয়, এক হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। মৌলিক সংখ্যা যেমন 2 3 5 7 এরকম ভাবে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আর মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, এটা আমাদের মনে রাখতে হবে। আর যৌগিক সংখ্যা হলো, আমি বলেছিলাম, আচ্ছা এক্ষেত্রে যদি প্রমাণ যদি দেখেন আমার প্রথম ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে আমি ওখানে ডিটেলস আলোচনা করেছি। এখানে যদি আলোচনা করি ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। বন্ধুগণ, এগুলো হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে 4 9 12 10, এগুলো হলো আমাদের অসংখ্য যৌগিক সংখ্যা রয়েছে ইনফিনিটি পর্যন্ত। তো এগুলো ভালো করে আপনারা মনে রাখবেন। এরপর হলো আমাদের ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং একটা কন্ডিশন রয়েছে, সেটি হলো কিউ নট ইকুয়াল টু 0 এবং 1, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং কিউ নট ইকুয়াল টু 0 1 যদি হয়, তাহলে এই 0 বা 1 যদি হয় কিউর মান, তাহলে সেটি তো আর আমাদের
ভগ্নাংশ আর থাকবে না, সেটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো ভগ্নাংশ দুই প্রকার, একটি হলো সাধারণ ভগ্নাংশ আর একটি হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তবে তিন ভাগে ভাগ করা যায়। সেটি হলো আমরা বোর্ডে লিখে দিয়েছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটি হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়। মনে রাখতে হবে যে সংখ্যাটি লব কি ছোট হবে, হর বড় হবে, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এক কথা মনে রাখবে, উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি উপরের সংখ্যা থেকে বড় হবে, সেই সংখ্যাটি হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এর বিপরীত, যে ভগ্নাংশের লব বড়, উপরের সংখ্যা বড় এবং নিচের সংখ্যাটি ছোট। এটি হতে পারে 27/7। যে সংখ্যা, এই সংখ্যার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 27 7-এর থেকে বড়, আর উপরের সংখ্যাটি নিচের সংখ্যা থেকে বড় হয়েছে, এটি হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশের উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যা বড়, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট, সেটি হবে বন্ধুগণ আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ, যদি আমরা লিখি, এই এরকম রূপ যদি আমরা দেখি, সেটি হবে আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ আমরা চিনলাম, অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম এবং মিশ্র ভগ্নাংশ চিনলাম। এরপর হলো আমাদের দশমিক যে ভগ্নাংশ রয়েছে। দশমিক ভগ্নাংশ, যে ভগ্নাংশগুলো দশমিক আকারে প্রকাশ করা হয়, সেগুলো হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার হয়ে থাকে, একটি হলো সসীম দশমিক ভগ্নাংশ আর একটি হলো অসীম কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ কিরকম? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে 1 7 2 4 3 9। এরপর আর এরকম থাকবে না। যদি এরকম হয় তাহলে সেটি হবে অসীম। আর এরকম অসীম যদি ভগ্নাংশ, সেটি হবে আমাদের কি অমূলক সংখ্যা। আমাদের সসীম ভগ্নাংশ এই পর্যন্ত, এর বেশি আর নেই। এটি হলো আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। আর আরেকটি রয়েছে মানে নির্দিষ্ট, সসীম হলো নির্দিষ্ট, আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এটি হচ্ছে এরকম। এটি হলো আমাদের অসীম আবৃত। এটি সমান সমান আমরা লিখতে পারি যেমন 4.924244 লিখতে পারি। এটা অসংখ্য আমরা লিখতে পারবো। এরকম অসংখ্য আমরা না লিখে আমরা কি করে দিছি, এখানে 2 এবং 4 যেহেতু বারবার আসছে, অর্থাৎ এটা আবৃত হচ্ছে বারবার, তাই আমরা 2 এবং 4 এর উপর এই যে উপরে যে একটি ফোঁটা চিহ্ন দিয়ে দিছি, এটির নাম হলো পুনঃপুনি চিহ্ন। এটি দ্বারা আমাদের বোঝায় এই পুনঃপুনি যে সংখ্যার উপর থাকবে, সেই সংখ্যাটি এরপর বারবার অনির্দিষ্ট অসীম পর্যন্ত রয়েছে। তো আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। পরবর্তীতে বাস্তব সংখ্যার ধারাবাহিক ক্লাসে আপনাদের জানাই স্বাগত। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।